আচ্ছা, আজকে থেকে আমরা শুরু করব সেমিস্টার 4 ফিজিক্সের ক্লাস 12-এর। সেমিস্টার 3 পরীক্ষা তোমাদের হয়ে গেছে। প্রশ্ন কিছুটা কঠিন ছিল, তাও মোটামুটি যারা উত্তর পেয়েছো, যারা পেরেছো ঠিক আছে। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সময় নিয়ে, কারণ 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এই প্রশ্ন করা খুব ভালো স্টুডেন্ট হলেও একটুখানি কষ্টকর, তাই না? যেটা মনে হয়েছে আমার, প্রশ্ন তো এমনিতে কঠিন হয়েছে, তারপর 1 ঘন্টা 15 মিনিট সময়, সেই সময়ের মধ্যে তোমাদের হোমওয়ার্ক ফিল আপ এবং সমস্ত কিছুই করতে হয়েছে, যেটা একটু কঠিন কাজ। যাই হোক, যেমন পরীক্ষায় হয়েছে সেটা নিয়ে চিন্তা করলে হবে না, তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো আমরা সেমিস্টার 4 শুরু করব। সেমিস্টার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রে অপটিক্স, ঠিক আছে? এবং রে অপটিক্সের যে পার্টটা আছে সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিফলন, অর্থাৎ মেইনলি আমরা যেটা শিখব সেটা হচ্ছে আলোর প্রতিফলন, এবং সেটা গোলীয় তলে। গোলীয় তল দু রকমের হয়, উত্তল আর অবতল। তাহলে সেই উত্তল এবং অবতলে প্রতিফলনের কি ফর্মুলা, কিভাবে প্রতিফলন হয়, সেগুলো আমরা এই চ্যাপ্টারে বুঝব। তো আলোর প্রতিফলন কি জিনিস, এটা আমরা ক্লাস 10-এ শিখে এসেছি। আমি একটুখানি বলে দিই যে আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন 3টে ঘটনা ঘটে। একটা হচ্ছে আলোর প্রতিফলন, একটা হচ্ছে আলোর শোষণ, আর আরেকটা হচ্ছে আলোর প্রতিসরণ। এই 3টে জিনিস ঘটে। তার মধ্যে আমরা এখানে আজকে শিখব আলোর প্রতিফলন। ক্লাস 10-এ যেটা শিখেছি সেটা ছিল সমতল দর্পণে আলোর প্রতিফলন। সমতল দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে শিখেছি যে যদি এরকম একটা দর্পণ থাকে, এটা একটা যদি দর্পণ হয় এবং এর উপর যদি আলো পড়ে, তাহলে সেই আলোটা যে মাধ্যম থেকে এসে পড়েছে সেই মাধ্যমেই আবার ফিরে চলে যায়। এইটা আমরা শিখেছি। তো এইটা হচ্ছে বিভেদ তল এমএন, এর মনে করো কোনো একটা আয়না ধরে রাখতে পারো। তো এইটা হচ্ছে আপতন বিন্দু, এটা ও ধরলাম। তাহলে এই যে এও যেটা আসছে সেটাকে বলবো আমরা আপতিত রশ্মি। এটি ওবি, এটাকে বলবো আমরা প্রতিফলিত রশ্মি, যেহেতু প্রতিফলন হচ্ছে তাই প্রতিফলিত রশ্মি। আর ও এর ওপর যদি একটা আমি লম্ব টানি, ঠিক আছে, ও পি লম্ব টানলাম, তাহলে এইটাকে বলবো অভিলম্ব। তো প্রতিফলনের প্রথম সূত্র বলছে যে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে লম্বটা আনলাম ও পি, সাধারণত ও এন লেখে, এই 3টেই একই তলে থাকবে। যেমন আমি এখানে বোর্ডে এঁকেছি, তার মানে বোর্ডের মধ্যেই বোর্ডটা একটাই তল, একটা তলেই আছে। আর এই যে এই কোণটাকে বলে, এই আপতিত রশ্মিটা অভিলম্বের যে সঙ্গে যে কোণটা করে সেটাকে বলে আপতন কোণ, এবং এটাকে আই দিয়ে লেখা হয়। আর এই যে প্রতিফলিত রশ্মিটা, সেটা লম্বের সঙ্গে যে কোণটা করে সেটাকে বলে প্রতিফলন কোণ। এই আপতন কোণটা আর প্রতিফলন কোণটা সমান হয়। যখনই আমাদের প্রতিফলন হবে, সেটা যে কোনো তলেই হোক না কেন, সমতল হোক, বক্রতল হোক, যেরকম তলেই হোক না কেন, আপতন কোণ আর প্রতিফলন কিন্তু সব ক্ষেত্রে সমান হবে। এটা কিন্তু মনে রাখবে যে কোনো জায়গায় ব্যাঁকা আছে বলে সেখানে প্রতিফলন হলে এই সূত্রটা মানবে না, সেরকম নয়। তলটা যদি এরকমও হয়, এরকম ব্যাঁকাচড়াও হোক না কেন, সেখানেও যখন আলো কিন্তু পড়বে, যেমন যদি মনে করো এইখানটা দিয়ে আলো পড়ছে, তো সেও কিন্তু এই সূত্রটা মেনে চলবে। অর্থাৎ এখানে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এইটা হবে আপতন কোণ এবং এইটা হবে প্রতিফলন কোণ। এই আপতন কোণ আর প্রতিফলন কোণ কিন্তু সমান হবেই, সেটা সমতলই হোক, বক্রতল হয়, যেখানেই প্রতিফলন হবে সেখানে এই সূত্রটা মেনে চলবে। এটা আমরা ক্লাস 10-এ শিখে এসেছি। চলো নেক্সট দেখি। আজকে আমরা দেখব যে বক্রতলের আলোর প্রতিফলন। তো বক্রতল বলতে আমাদের চ্যাপ্টারে, আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ দু রকমের হয়, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। এই দুই প্রকার দর্পণই হয়, যেগুলো সম্পর্কে আমরা পড়ব, ঠিক আছে? উত্তল দর্পণ কোনটা? উত্তল দর্পণ হচ্ছে যে ক্ষেত্রে প্রতিফলক তলটা কোনো গোলীয় তলের বাইরের দিকটা হবে। তার মানে মনে করো এটা একটা গোলীয় তল, এই গোলীয় তলটার এইটা হচ্ছে বাইরের দিক। তাহলে গোলীয় তলের বাইরের দিকটা যদি প্রতিফলক তল হয়, তাহলে তখন আমরা সেই দর্পণটাকে বলবো উত্তল দর্পণ। যেমন এই ক্ষেত্রে এই যে হার্ড সারফেস বলে যেটা লেখা আছে, সেইটা হচ্ছে তোমাদের প্রতিফলক তল। তাহলে প্রতিফলক তলটা যদি এরকম হয়, তাহলে সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। আমরা সাধারণত পিছনটাকে এরকম সেট করে দেবো। তো আমরা প্রতিফলক তল বোঝা যাচ্ছে যে ওপরটা এই দিকটা, তাহলে প্রতিফলক তলটা যদি উঁচু হয়, বাইরের তলটা হয়, তখন আমরা সেটাকে বলবো উত্তল দর্পণ।
অপরদিকে প্রতিফলক তলটা যদি ভেতরের দিকটা হয়, খাঁজ কাটা অংশটা যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো অবতল দর্পণ। যেমন এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, ভেতরের তলটা হয়েছে, তাহলে সেটাকে বলবো অবতল দর্পণ। তাহলে এই দু রকমই দর্পণ হয় গোলীয় দর্পণের ক্ষেত্রে। একটা হচ্ছে উত্তল, যে ক্ষেত্রে প্রতিফলক তলটা হচ্ছে বাইরের দিকটা, আর একটা হচ্ছে অবতল দর্পণ, যে ক্ষেত্রে প্রতিফলক তলটা হচ্ছে ভেতরের দিকটা। ঠিক আছে, যে দিকটা প্রতিফলক তল নয় মনে রাখবে, সেটাকে এরকম আমরা যখন আঁকবো সেরকম খাঁজ কেটে দেবো, তাহলেই বোঝা যাবে। এবার দর্পণের ক্ষেত্রে কতগুলো রাশি আছে, সেই রাশিগুলোকে আমাদের পড়তে হয়, যেটা উত্তল এবং অবতল দু প্রকার দর্পণের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমি মনে করো এটা একটা অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে দেখায়, অর্থাৎ ভেতর দিকটা হচ্ছে আমাদের প্রতিফলক তল, বাইরের দিকটা মনে করো এরকম খাঁজ কাটা আছে। ঠিক আছে, এরকম খাঁজ কাটা আছে। সাধারণত বইয়ে কিছু কিছু বই এরকম লক্ষ্য করা যায় যে বাইরের দিকটা খাঁজ কেটে দিয়েছে, কিছু কিছু বই লক্ষ্য করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে, যখন আমরা খাঁজ কেটে দেবো, তাহলে যে দিকটা খাঁজ কাটা আছে সেটা কিন্তু প্রতিফলক তল নয়, তার উল্টো দিকটা হচ্ছে প্রতিফলক তল। প্রথমত মেরু কী জিনিস? মেরু হচ্ছে যে এই যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ আমরা বলছি, এটা অবতল দর্পণ। এই অবতল দর্পণটা যদি আমি কিন্তু একটা কাটা অংশ দেখছি, এইভাবে দেখছি। যদি অবতল দর্পণটাকে এইভাবে দেখতাম, ঘুরি দেখতাম, তাহলে এরকম একটা বাটির, যেমন একটা চামচ যদি নাও, চামচের ভেতরের দিকটা এরকম একটা চামচ মনে করো। ঠিক আছে, তো এই চামচের এই যে মাঝের যে বিন্দু, মোটামুটি একটা মাঝের যে বিন্দু, সেইটাকে বলবো আমরা মেরু। আমরা কিন্তু এখানে দর্পণটাকে এইভাবে দেখছি না, আমরা দর্পণটাকে একটা প্রধান ছেদ, এটাকে বলে প্রধান ছেদ। অর্থাৎ মাঝ বরাবর কাটলে একটা যে রেখাটা দেখতে পাওয়া যায়, বক্র রেখাটা দেখতে পাওয়া যায়, সেটাকে দেখছি। তাহলে কোনো দর্পণের মাঝের যে বিন্দু, সেইটাকে বলবো মেরু। তাহলে আমি যখন এইটাকে দেখছি, তখন এইটা হচ্ছে আমাদের মেরু। ঠিক মাঝের বিন্দুটা হচ্ছে মেরু। এখন এই যে যখন আমরা গোলীয় দর্পণ বলছি, গোলীয় দর্পণ যে কোনো একটা গোলকের অংশ, মানে এটা আমি যদি চিন্তা করি, তাহলে এটা এরকম একটা গোলকের অংশ। ঠিক আছে, আমি আঁকছি না, চলে এগিয়ে দিই। তাহলে এরকম একটা গোলকের একটা অংশ, যা একটা পার্ট, তাহলে তার তো একটা কেন্দ্র আছে। তার কেন্দ্রটা হয়তো এইখানটাই কোথাও হবে, এইখানটায়। ঠিক আছে, তাহলে এই যে কেন্দ্রটা যেটা দেখতে পেলাম, এটাকে বলবো আমরা বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। ঠিক আছে, প্রধান অক্ষ। এই যে মেরু যেটা পেলাম আর বক্রতা কেন্দ্র, এটাকে যোগ করলে যে রেখাটা পাওয়া যায়, সেটাকে বলবো আমরা প্রধান অক্ষ। এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তাহলে মেরু আর বক্রতা কেন্দ্রকে যোগ করে যে রেখাটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে প্রধান অক্ষ। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কি? কোনো গোলীয় তল যখন আঁকছি, সেই গোলীয় তলটাতে একটা গোলকের অংশ, তাহলে সেই গোলকের তো একটা ব্যাসার্ধও আছে, সেই ব্যাসার্ধটাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। আমি যদি এই বিন্দুটাকে ও লিখি আর এই বিন্দুটাকে সি লিখি, তাহলে এই ওসি যেটা, এইটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, বুঝে গেল? উন্মেষ বুঝতে গেলে এতক্ষণ পর্যন্ত যে কটা বোঝালাম, আশা করি বুঝতে পেরেছ। মেরু, বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, বক্রতা ব্যাসার্ধ, এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো পরেরটা বোঝানোর জন্য আমি এগুলোকে মুছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। চলো, এবার এই যে এই বিন্দুটাকে আমি এম বললাম, এটা তো আমাদের ও, আর এটা এম ড্যাশ বললাম। তাহলে যদি বলে এই দর্পণটার কি নাম দেবো, এম ও এম ড্যাশ, এইটা হচ্ছে দর্পণটার নাম। এর প্রান্ত বিন্দু হচ্ছে এম আর এম ড্যাশ। এই এম আর এম ড্যাশ যদি আমরা যোগ করি, এখানে রেখা পাওয়া যাবে। এই এম ড্যাশটাকে আমরা বলবো উন্মেষ। আমরা সাধারণত যে সমস্ত দর্পণগুলো ব্যবহার করি, সেই দর্পণগুলো উন্মেষ ছোট হয়, খুব ছোট। মানে কত ছোট? আমি যদি এখানে সি নিই, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তাহলে এটাকে যদি যোগ করি, তাহলে এইখানে একটা কোণ তৈরি হয়। তো আমরা যে সমস্ত দর্পণগুলো ব্যবহার করি, তার ক্ষেত্রে থিটাটা লেস দ্যান 10 ডিগ্রি হয়। খুব ছোট উন্মেষযুক্ত দর্পণ আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমাদের দর্পণগুলো সবই ক্ষুদ্র উন্মেষযুক্ত। তাহলে ক্ষুদ্র উন্মেষ কখন হবে? যখন তার কোণটা, অর্থাৎ তার যে প্রান্তবিন্দুটা যখন বক্রতা কেন্দ্রের সঙ্গে যোগ করব, তখন যে কোণটা তৈরি হবে, সেই কোণটা যদি 10 ডিগ্রি থেকে ছোট হয়, তখন আমরা সেটাকে বলবো ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা দর্পণ। বোঝা গেল? প্রধান ছেদ, এই যে এম ও এমটাকেই বলবো প্রধান ছেদ। অর্থাৎ কোনো দর্পণকে, মনে করি এটা দর্পণ, ঠিক আছে, দর্পণকে এইভাবে রেখেছি, দিয়ে মাঝ বরাবর যদি কাটি বা এই পাশ থেকে যদি দেখি, তাহলে একটা এরকম দাগটা, মানে যে দাগটা দেখতে পাচ্ছি, সেইটাই হচ্ছে আমাদের প্রধান ছেদ।
ঠিক আছে, বুঝে গেল? প্যারাক্সিয়াল রে মানে যে রেগুলো প্রধান অক্ষের খুব কাছাকাছি থাকে তাদেরকে বলবো আমরা প্যারাক্সিয়াল রে। প্রধান অক্ষের কাছাকাছি থাকা রশ্মিগুলো হচ্ছে প্যারাক্সিয়াল রে। যেহেতু আমরা এখানে সব যে দর্পণগুলো ব্যবহার করব সেগুলো সবই ক্ষুদ্র উন্মেষযুক্ত, তাহলে আমাদের ক্ষেত্রে যে রশ্মি বলবো সেগুলো সব রশ্মি কিন্তু ওই প্যারাক্সিয়াল রেই হবে। মুখ্য ফোকাসের সংজ্ঞা আমি একটু এখানে বলি, মুছি। মুখ্য ফোকাস জিনিসটি কি? মুখ্য ফোকাস হচ্ছে যে যদি অবতল দর্পণ নিই, অবতল দর্পণের উপর যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি পড়ে, মনে করো এরকম আলোক রশ্মি পড়ছে, ঠিক আছে, এরকম আলোক রশ্মি পড়ছে, তাহলে প্রতিফলন হবে। এই প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের উপর একটা বিন্দু দিয়ে যায়, এই যে বিন্দু দিয়ে যাবে সেটাকে বলবো ফোকাস। এটা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে। কিন্তু এই যদি উত্তল হতো, তাহলে এক্ষেত্রে এই আলোগুলো যে আলোগুলো পড়ছে সেই আলোগুলো প্রতিফলনের পর এই দিকে যাবে, যেন মনে হবে যে কোনো একটা বিন্দু থেকে আসছে। এই যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে সেইটাকে বলবো সেই দর্পণের ফোকাস। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে আসছে বলে মনে হবে, আর অবতল দর্পণের ক্ষেত্রে সত্যি সত্যি প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত আলোকরশ্মি গুচ্ছ দর্পণে, কোনো গোলীয় দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় সেই বিন্দুটাকে বলবো আমরা মুখ্য ফোকাস। ফোকাস দৈর্ঘ্য কাকে বলবো? এই যে মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এক্ষেত্রে মেরু, এই যে OF, এইটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। খুব ইম্পর্ট্যান্ট একটা ফোকাস দূরত্ব বলতে পারি, ফোকাস দৈর্ঘ্য সেম জিনিস। ফোকাস তল, এই যে ফোকাসটা পেয়েছি সেই ফোকাসের উপর একটা প্রধান অক্ষের সঙ্গে লম্বালম্বী একটা তল যদি কল্পনা করি তাহলে সেইটাকে বলবো ফোকাস তল। ফোকাস তল এত গুরুত্বপূর্ণ কেন? যদি এই আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয় তাহলে কিন্তু তারা ফোকাস তলে গিয়ে মিলিত হবে। পরস্পর সমান্তরাল কিন্তু সেগুলো কিন্তু ফোকাস তলে গিয়ে মিলিত হবে। আমি আরেকটু দেখাই, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে, ফোকাস তলটা বুঝতে পারবে, বা গৌণ ফোকাস জিনিসটাও বুঝতে পারবে। মনে করো এরকম কোনো রশ্মি এসে আপতিত হলো, এলে তারা এখানে প্রতিফলন হবে, তো প্রতিফলন পর তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। এই যে বিন্দুতে মিলিত হলো এটা কিন্তু ফোকাস তল। এইখানে যদি লম্বালম্বী একটা দাগ টানি তাহলে একটা তল, মানে প্রধান অক্ষের সঙ্গে একটা তল পাওয়া যাবে, সেই তলটাকে আমরা ফোকাস তল বলবো। আর এইখানে যে বিন্দুটাতে মিলিত হলো সেই বিন্দুটাকে আমরা বলবো গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাস কাকে বলবো? পরস্পর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কিন্তু তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয় এরকম কিছু সমান্তরাল রশ্মি গুচ্ছ যদি কোনো অবতল দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর যে বিন্দু থেকে মিলিত হয় সেইটাকে বলবো আমরা গৌণ ফোকাস। গৌণ ফোকাসটা ফোকাস তলে অবস্থিত। অ্যাকচুয়াল ফোকাস কিন্তু প্রধান অক্ষের উপর, মুখ্য ফোকাস যেটাকে বলছিলাম সেটা কিন্তু প্রধান অক্ষের উপর অবস্থিত, কিন্তু গৌণ ফোকাস হচ্ছে ফোকাস তলে অবস্থিত একটা বিন্দু। বুঝে গেল? তো আশা করি এইখানে যে সংজ্ঞাগুলো দিয়েছে সেগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। চলো নেক্সট পার্টে যাই। গোলীয় দর্পণের চিহ্নের নীতি। গোলীয় দর্পণ যখন আমরা করবো, গোলীয় দর্পণ যখন আমরা লিখবো তখন গোলীয় দর্পণের ক্ষেত্রে কতগুলো জিনিস খেয়াল রাখতে হয়। যে বস্তুটা বাঁ দিকে আছে না ডান দিকে আছে, প্রতিবিম্ব বাঁ দিকে আছে না ডান দিকে আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। তাই খেয়াল রাখার জন্য আমরা খেয়াল তো রাখতে পারি না, যখন অঙ্ক করবো তখন আমাকে সেটাকে চিহ্ন দিয়ে বোঝাতে হয়। তাহলে চিহ্ন দিয়ে বোঝাবো কী করে? তো এটার একটা নিয়ম ধরে নেওয়া হয়েছে। এটা যদি আমি সিম্পল ভাষায় সিম্পল ভাষায় যেটা যদি বুঝি, তাহলে বস্তুটা যেদিকে আছে, সৎ বস্তুটা যেদিকে আছে সেই দিকে সব দূরত্ব হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? বস্তু মনে করে এইখানে বস্তু রাখলাম, এইখানে অবজেক্ট রাখলাম, ঠিক আছে, এইখানে অবজেক্ট, তাহলে অবজেক্টের দূরত্ব নেগেটিভ হবে। অর্থাৎ লেন্সের যেদিকে বস্তু আছে সেই দিকের দূরত্ব সব নেগেটিভ, আর তার অপর দিকের দূরত্ব হচ্ছে পজিটিভ। তাহলে এই দিকে যা থাকবে এটা হচ্ছে পজিটিভ, এই দিকে যে দূরত্বই থাকবে সেটা হচ্ছে নেগেটিভ।
বুঝতে পারল? সমস্ত দূরত্বই কিন্তু এই মেরু থেকে মাপা হয়, এই ও থেকে। যেমন আমি বস্তুর দূরত্ব মাপছি, তাহলে আমাদের ও থেকে বস্তুর দিকে যেতে হবে। তার মানে এই দূরত্বটা কত? মনে করো এইখানে কোথাও হয়তো প্রতিবিম্ব তৈরি হয়েছে উল্টো, তাহলে আমাকে প্রতিবিম্ব দূরত্ব মাপতে গেলে যদি বলে প্রতিবিম্বের দূরত্ব কী, তাহলে মনে করো এটা হচ্ছে বি অবস্থান, এটা এ অবস্থান করলাম, তাহলে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে, যদি বলে যে প্রতিবিম্ব দূরত্ব সেটা হচ্ছে ও বি, এবং এক্ষেত্রে এইটা কিন্তু প্লাস ভি হবে। প্রতিবিম্ব দূরত্ব সাধারণত ভি দিয়ে লেখে, বস্তু দূরত্ব সাধারণত ইউ দিয়ে লেখে, ঠিক আছে? বস্তুর দূরত্ব এক্ষেত্রে কিন্তু মাইনাস ইউ, বস্তুর দূরত্ব আমরা যদি লিখি তাহলে সেটা হচ্ছে ও এ, এবং সেটা কিন্তু মাইনাস ইউ চিহ্নের নিয়ম অনুসারে। অ্যাকচুয়াল নিয়মটা কি? তো এটা তুমি প্রথমে বুঝবে, তারপর নিয়মটাকে বুঝবে, যে যেদিকে বস্তু আছে সেই দিকের দূরত্বগুলো নেগেটিভ, আর তার উল্টো দিকের দূরত্ব হচ্ছে পজিটিভ। আর বস্তুটা যদি ওপর দিকে থাকে তাহলে হাইট, যদি ওপর দিকে থাকে তাহলে হাইটটা পজিটিভ হবে, আর হাইটটা যদি নিচের দিকে থাকে তাহলে সেটা নেগেটিভ হবে। এটা মনে রাখবে, এই হচ্ছে নিয়ম। তো মনে করো এটা একটা অবতল দর্পণ, আমি এই ক্ষেত্রে বলে দিই একটা, এটা অবতল দর্পণের ফোকাস এইখানটায় থাকে। তাহলে অবতল দর্পণের যদি ফোকাস দূরত্ব বার করি, অবতল দর্পণের ফোকাস দূরত্ব সব সময় নেগেটিভ, ঠিক আছে? কারণ সামনের দিকে আছে, বস্তু তো আমি এখানেই রাখবো, তার মানে ফ্রন্টে আছে, ঠিক আছে? তাহলে অবতল দর্পণের ফোকাস দূরত্ব সবসময় হবে নেগেটিভ। আমি যদি উত্তল দর্পণ দেখি, উত্তল দর্পণ এরকম, দেখো এর ফোকাসটা এইখানটায় আছে, এই দিকে আছে, তাহলে এর ফোকাস দূরত্ব সবসময় পজিটিভ। তাহলে ফোকাস দূরত্ব বার করার সময় যদি আমরা দেখি নেগেটিভ আসছে, তাহলে বলবো সেই দর্পণটা হচ্ছে অবতল। আর যদি দেখি পজিটিভ আসছে, তাহলে সেটাকে বলবো আমরা, সেই দর্পণটাকে বলবো আমরা উত্তল দর্পণ, ঠিক আছে? বোঝা গেছে? এবার অ্যাকচুয়ালি নিয়মটা একটু বুঝি, ঠিক আছে? অ্যাকচুয়াল নিয়মটা কি সেটা বুঝি। প্রথমত সব দূরত্ব মেরু থেকে মাপা হয়, এটা মনে রাখবে, সব দূরত্ব মেরু থেকে মাপা হয়, ঠিক আছে? দেখো কী হয়, মনে করো এখানে একটা বস্তু আছে, এখান থেকে আলো পড়ছে, আলো পড়ার পর এইদিকে যাচ্ছে, ফোকাস দিয়ে যাবে, জানি সমান্তরাল আলো হলেই, প্রধানকের সমান্তরাল আলো হলেই সেটা ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলো আঁকবো, খেয়াল করো, মনে করো এইটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র যে আলোটা পড়বে, বক্রতা কেন্দ্র দিয়ে যে আলোটা পড়বে, সেই আলোটা কিন্তু এখানে লম্বভাবে পড়বে। আর আমরা জানি লম্ব আপতনের ক্ষেত্রে আলোটা যে রাস্তায় গিয়েছিল সেই রাস্তায় ফিরে আসে, এটা আমরা জানি যে লম্ব আপতনের ক্ষেত্রে যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়েই ফিরে আসে, তাহলে আলোটা এদিকে গেছে, এদিকেই ফিরে আসবে। এই দুটো রশ্মি যেখানটা ছেদ করলো সেইখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে, এইখানটা আমাদের ইমেজ তৈরি। তাহলে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, এইটা হচ্ছে আমাদের ইমেজ, ওটা হচ্ছে বস্তু, ওটা প্রতিবিম্ব, ঠিক আছে? এবার মেরু থেকে মাপার সময় যদি যেদিকে আলো আসছে তার বিপরীত দিকে যাওয়া হয়, তাহলে সেই দূরত্বটা হচ্ছে নেগেটিভ, বুঝতে পারলে? আর আমি বলি ও থেকে মনে করো বস্তুর দূরত্বটা মাপবো, তাহলে ও থেকে আমাকে বস্তুর দিকে যেতে হবে, সেই যাওয়ার সময় যেদিকে আলো পড়ছে তার উল্টো দিকে যেতে হচ্ছে, তাহলে এখানে বস্তুর দূরত্বটা নেগেটিভ হবে। এইটা হচ্ছে নিয়ম, মানে বইয়ে লেখা নিয়ম। যেমন ইমেজের দূরত্ব মাপার সময় কী করবো, ও থেকে যেতে হবে, তাহলে ও থেকে যখন আমরা প্রতিবিম্বের দিকে যাব তখন আমরা আপতিত যে আলোটা, আপতিত আলো হচ্ছে এইটা, আপতিত আলোর বিপরীত দিকে যেতে হচ্ছে, তাহলে এখানে প্রতিবিম্বের দূরত্বও হচ্ছে নেগেটিভ, বুঝতে পারলে? কিন্তু যদি কোনো কারণে প্রতিবিম্ব হয়তো দেখলাম যে এইখানে তৈরি হয়েছে, তাহলে আমি যখন ও থেকে প্রতিবিম্বের দিকে যেতাম তখন যেদিকে আলো পড়েছে, এইটা হচ্ছে মেইন আলো, এটা হচ্ছে রেফারেন্স আলো, তো যেদিকে আলো পড়েছে আমাকে সেই দিকে যেতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্বটা পজিটিভ হতো। যেদিকে আলোর দিকে গেলে পজিটিভ, আলোর বিপরীত দিকে গেলে নেগেটিভ, বুঝতে পারছো? কিন্তু এটাকে বুঝবো আমরা, অত কঠিন করার দরকার নেই। যেদিকে বস্তু আছে সেই দিকে সমস্ত দূরত্ব নেগেটিভ, আর তার উল্টো দিকের দূরত্ব হচ্ছে পজিটিভ, এটা বুঝলেই হবে। চলো নেক্সট, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এটা আমরা ক্লাস 10-এ শিখেছি,
এখানে আরেকবার ছোট করে প্রমাণ করব। ক্লাস 10 এটা খুব ইম্পর্টেন্ট কি ছিল এবং এটা মনে হয় পরীক্ষায় একবার দুবার এসেছিল, তাই না? তো চলো আমরা এটাকে শিখি আরেকবার। খুব সহজ প্রমাণ। এই দর্পণটাকে আমরা এম ড্যাশ নাম দিলাম। একটা আলো এখানে এসে পড়ছে সমান্তরালভাবে এবং প্রতিফলনের পর সে ফোকাস দিয়ে যাবে, তাই তো? এটা আমরা জানি, ফোকাস দিয়ে যাবে। এখন এইটা মনে করো ওর মেরু সি, মেরু বলছি বক্রতা কেন্দ্র, এইটা মেরু, ওটা মেরু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো এইখানে আলোর প্রতিফলন হচ্ছে, আমি এটাকে যোগ করলাম, মনে করো এটা এ, এটা বি, এটা সি নাম দিলাম। সি নাম দিলে যাবে না, ডি নাম দিলাম, এ বি ডি। সি তো আগে থেকে আছে। সি থেকে যখন বি যোগ করব, বক্রতা কেন্দ্র থেকে যখন আমরা এই বৃত্তচাপের উপর কোনো রেখা টানি সেটা লম্ব হয়, এটা জ্যামিতিতে পড়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এইখানে প্রতিফলনের ক্ষেত্রে এইটা হচ্ছে আপতিত রশ্মি, এ বি হচ্ছে আপতিত রশ্মি, বিডি হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এই যে বিসি যেটা লিখেছি সেটা হচ্ছে অভিলম্ব, কারণ এটা এই তলের উপর লম্ব হয়। এটা আমরা জানি বক্রতা কেন্দ্র থেকে যেহেতু রেখেছি। এই যেমন এই যে বৃত্ত, বক্রতা কেন্দ্র থেকে আমি যে রেখাটাই আঁকবো সেটা এইখানটায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাই না? তাহলে এইটা আপতন কোণ হবে, তাহলে এইটাকে যদি আয় বলি তাহলে এটাও আয় হবে, ঠিক আছে? কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। আবার এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এটা একান্তর কোণ। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, এই বি কোণ আর সি কোণ সমান, তাহলে কোণ বি আর কোণ সি এটা দুজন সমান, বি কোণটা আর সি কোণটা সমান। আর বি কোণ আর সি কোণ যদি সমান হয় তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে সিএফ আর এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিএফ, এই দুজনের সমান হবে, ঠিক আছে? এখন যেহেতু আমাদের যে দর্পণগুলো আছে দর্পণগুলো ছোট, তাহলে উন্মেষ তো ছোটোই হয়, তাহলে বিটা ও এর খুব কাছাকাছি আছে ধরে নিতে পারি। তাহলে বি আর ও প্রায় একই বিন্দু ধরতে পারি, তাহলে আমরা লিখতে পারি সিএফ সমান ওএফ। তাহলে সিএফ আর ওএফ সমান, তাহলে এফ হচ্ছে সিও এর মধ্যবিন্দু, তাহলে এফ যদি সিওর মধ্যবিন্দু হয় তাহলে ওএফটা হবে হাফ ওসি। ওএফটা হচ্ছে ফোকাস দূরত্ব, হাফ ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। প্রমাণ হয়ে গেল, সিম্পল জিনিস। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এটা প্রাইমারি প্রমাণ। চলো নেক্সট, মানে পড়তে গেলে আমাকে এটা করতেই হবে। তো আজকে আমাদের মেন জিনিস যেটা আছে সেটা হচ্ছে গোলীয় দর্পণে প্রতিবিম্ব কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে সেই ছবিটা আঁকবো কী করে, ঠিক আছে? মেনলি এই জিনিসটাই হচ্ছে আসল, যে বস্তু কোথায় রাখলে আমার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। তার জন্য আমি এখানে কতগুলো ছবি এঁকে রেখে দিয়েছি, এরকম 6টা পিকচার তোমাদেরকে মনে রাখতে হবে যে আমি বস্তু কোথায় রেখেছি, তার জন্য প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে। তো একবার একটা জিনিস দেখে নিন, ঠিক আছে? তো প্রথমে মনে করো যে এইটা হচ্ছে আমাদের সি আর ঠিক মাঝখানে এফ, এটা হচ্ছে ও। এটা ঠিকঠাক করে মেজারমেন্ট করবে, নাহলে ভুল হবে কিন্তু, ঠিক আছে? তাহলে ওসি হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ, ওএফটা ঠিক যেন তারা অর্ধেক হয় এরকম খেয়াল রাখবে। তো মনে করো আমি সি এর থেকে বেশি দূরত্বে একটা বস্তুকে রাখলাম, অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে বেশি দূরত্বে বস্তুটাকে রেখেছি। এবারে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, দুটো রশ্মি আঁকতে হয়। প্রথম রশ্মিটা সমান্তরালভাবে দর্পণের উপর পড়ে এবং সমান্তরালভাবে পড়লেই সেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে পড়বে, বক্রতা কেন্দ্র দিয়ে পড়বে। বক্রতা কেন্দ্র দিয়ে পড়লে সে দর্পণের উপর লম্বভাবে পড়ে, আর লম্ব অবদানের ক্ষেত্রে যে রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তা দিয়ে ফিরে আসবে। এই দুটো রশ্মি এইখানটায় ছেদ করছে, তাহলে আমাদের প্রতিবিম্বটা হবে এইখানটায়। বুঝতে পারা গেল? তাহলে বস্তুকে যদি বক্রতা কেন্দ্র থেকে বেশি দূরত্বে রাখি তাহলে প্রতিবিম্ব ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো, সিম্পল জিনিস। তাহলে এইভাবে যদি ঠিকঠাক ছবি আঁকো, শুধুমাত্র ছবি এঁকেই বুঝতে পেরে যাবে
যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে। এবং আমরা এটাকে খেয়াল করছি যে প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে সেটা উল্টো হয়েছে এবং বস্তুর থেকে প্রতিবিম্বটা ছোট হয়েছে। বুঝে গেল? নেক্সট ছবি আঁকি, চলো। বলি, মনে করো বস্তুটা অসীমে আছে, অসীম মানে অনেক দূরে আছে। তাহলে অসীম থেকে যে আলোগুলো আসে তারা পরস্পর এরকম সমান্তরাল হয়, ঠিক আছে? এরকম সমান্তরাল রশ্মি আসে। প্রধান অক্ষে সমান্তরাল হবে এমন কোনো ব্যাপার নাই, প্রধান অক্ষে সমান্তরাল নাও হতে পারে। তাহলে তারা যখন প্রতিফলিত হবে, প্রতিফলনের পর তারা গিয়ে গৌণ ফোকাসে গিয়ে মিলিত হবে। এইখানে গিয়ে আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাবো। তাহলে এইটা হচ্ছে ফোকাসে, এইটা হচ্ছে ফোকাস, এইটা হচ্ছে গৌণ ফোকাস। তীর চিহ্নটা অবশ্যই খেয়াল করবে, তীর চিহ্ন অবশ্যই দেবে। তাহলে যদি কোনো বস্তু অসীমে থাকে, যদি কোনো বস্তু অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। আকার অনেক ছোট হবে এবং উল্টো হবে। এখানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে দেখিয়েছে বলে ফোকাসে গিয়ে মিলিত হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখি, চলো। এটা এক্ষুনি করলাম, বেশ, এটা এক্ষুনি করলাম, এটা করার দরকার নেই। আচ্ছা, তো মনে করো বস্তুর বক্রতা কেন্দ্রেই আছে, ঠিক আছে? বক্রতা কেন্দ্রেতেই যদি থাকে তাহলে প্রতিবিম্ব, এটা যদি বক্রতা কেন্দ্রই হয় তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রতেই তৈরি হবে। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের স্কেল করা নাই, তাহলে আমাদের স্কেল যখন আমি আঁকবো তখন কিন্তু একটু গন্ডগোল হয়ে যেতে পারে। মনে করো আন্দাজে মনে করে লিখে দিলাম এইটা এগিয়ে গেল, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস, তাহলে ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? আরেকটা কি আঁকবো, আরেকটা ফোকাস দিয়ে যেটা যাবে সেটা ও সমান্তরালভাবে বেরিয়ে যাবে। তার মানে এইখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে? তাই এই হচ্ছে আমাদের ছবির জেনারেটলি, ঠিক আছে? ছোটো বড়ো হয়ে যেতে পারে, যদি স্কেল করে ঠিকঠাক আঁকো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে দুটো এঁকেছি, একটা দেখেছি সমান্তরালভাবে গিয়েছে দিয়ে ফোকাস মধ্যে দিয়ে গিয়েছে, আরেকটা এঁকেছি ফোকাসের মধ্যে দিয়ে গিয়েছে দিয়ে সমান্তরালভাবে প্রতিফলিত হয়েছে, ঠিক আছে? এবং প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? যেখানে বস্তুটা ছিল সেইখানেই তৈরি হয়েছে। আকারটা যদিও আমার দেখে মনে হচ্ছে প্রতিবিম্বটা একটু বড় হয়েছে, কিন্তু আকারটা বড় হবে না, এটা আমার আকার ভুলের জন্য হয়েছে। কিন্তু প্রতিবিম্বর আকার আর বস্তুর আকার সমান হবে, কিন্তু প্রতিবিম্বটা উল্টো হবে। বুঝতে পারলে কোথায় কী বৈশিষ্ট্য? চলো নেক্সট দেখি। মনে করো ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে বস্তু রেখেছি, এবার কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? একই নিয়ম, আমি একটা সমান্তরাল রশ্মি আঁকবো যেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আরেকটা রশ্মি কোথায় আঁকবো? আরেকটা রশ্মি নিয়ম হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায়, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যাবে সেটাকে আমি দর্পণে পাচ্ছি না, তাই না? এই রশ্মিটা আমি পাচ্ছি না। মনে করো দর্পণে এখানে কোথাও ছেদ করবে, দর্পণে যদি বাড়াতাম তাহলে এরকম হতো, কিন্তু আমি বাড়াতে পারছি না। যা হোক, যে পথ দিয়ে গিয়েছে সেই পথ দিয়ে ফিরে আসবে, তাহলে রশ্মিটা এইদিকে ফিরে আসবে, তাহলে প্রতিবিম্বটা এইখানটাতে কোথাও হবে। তাহলে এই হচ্ছে আমাদের বস্তু, এই হচ্ছে তার প্রতিবিম্ব। একটা রশ্মি সমান্তরালভাবে গিয়েছে প্রধান অক্ষের, সেটা ফোকাস দিয়ে চলে এসছে। আর একটা রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, বক্রতা মানে এমনভাবে যেন যাবে যেন পিছন দিকে বাড়ালে সেটা বক্রতা কেন্দ্র হয়। তাহলে ও ওখানে গিয়ে, এখন তোমার মনে হয় যে এখানে তো দর্পণ নেই, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে যে আমি এখানে আঁকছি দুটো রশ্মি, কিন্তু অ্যাকচুয়ালি একটা বস্তু থেকে এই দুটো রশ্মি যায় না, অসংখ্য রশ্মি যায়। আমাদের ছবি আঁকার জন্য দুটো রশ্মি দরকার পড়ে, ওই জন্য আমরা দুটো রশ্মি আঁকি। এটা না থাকলেও প্রতিবিম্ব কিন্তু এইখানটাইতে তৈরি হবে, ঠিক আছে? তাহলে প্রতিবিম্বটা উল্টো হচ্ছে এবং বক্রতা কেন্দ্রের বেশি দূরত্বে তৈরি হচ্ছে, আকারে অনেক বড় হচ্ছে। বুঝতে পেরে গেছে? আলো কিন্তু প্রত্যাবর্তিত নিয়ম নীতি মেনে চলে। প্রত্যাবর্তিত নিয়মটা কি? প্রত্যাবর্তিত নিয়ম হচ্ছে যে যদি আমি এইখানে বস্তু রাখলে যদি এইখানে প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এইখানে বস্তু রাখলে এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। এইটা হচ্ছে প্রত্যাবর্তিত নিয়ম। যেমন এই ছবিটা আমি আগে এঁকেছিলাম, যেক্ষেত্রে বস্তুটা বক্রতা কেন্দ্র থেকে বেশি দূরত্বে ছিল, প্রথম ছবিটা, এবং প্রতিবিম্বটা গিয়ে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে তৈরি হয়েছিল। বুঝতে পারলে? এখানে ঠিক তার উল্টোটা হলো, এটাকে বলা হয় প্রত্যাবর্তিত নিয়ম। অর্থাৎ বস্তু যেখানে রাখলে প্রতিবিম্ব যেখানে তৈরি হবে, প্রতিবিম্বের জায়গায় যদি বস্তু রাখি
তাহলে বস্তুর জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। বুঝতে পেরেছ? নেক্সট চল, বেশ ফোকাসে বস্তু রেখেছি। তাহলে আমরা যখন অসীমে বস্তু রেখেছিলাম তখন ফোকাসে তৈরি হয়েছিল, তাহলে নিশ্চয়ই ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব গিয়ে অসীমে তৈরি হবে। তো মনে করো এইটা হচ্ছে আমাদের ফোকাস, এইখানেই আমি বস্তু রেখেছি। তাহলে একটা আলো এইভাবে যাবে, দিয়ে সেটা ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা মনে করো এইখানে বক্রতা কেন্দ্র সি, তো সি থেকে আলো আঁকা যাবে না, যাই হোক আমি এখানে আঁকি। তো এইখানে যে আলোটা পড়বে সেটা লম্বভাবে পড়বে, সে এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাবে। এই দুটো রশ্মি পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হওয়া মানেই তারা গিয়ে অসীমে গিয়ে প্রতিবিম্ব তৈরি করবে। ঠিক আছে, তাহলে ফোকাসে যদি কোনো বস্তুকে রাখি তার প্রতিবিম্ব গিয়ে অসীমে গিয়ে তৈরি হবে। নেক্সট, এবার ফোকাসের থেকে যদি কম, মনে করো এটা আমাদের ফোকাস, আমি বস্তুটাকে এইখানে রেখেছি, তাহলে কী হবে দেখি, একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গেল, সে ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। তো আরেকটা রশ্মিকে আমি যদি বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে যাই, ঠিক আছে, এইটা মনে করো বক্রতা কেন্দ্র আরও দূরে হবে, এইখানে দূরে হবে, ডবল দূরত্ব মনে করো এইখানে, এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র থেকে মাপার জন্য আমাকে বেশ এই যে রশ্মিটা, এই রশ্মিটা কিন্তু এই দিক দিয়ে চলে যাবে। এ দেখো এই রশ্মি দুটো পরস্পর থেকে যেন দূরে সরে যাচ্ছে, কিন্তু আমি যদি এইখান থেকে দেখি, আমি যদি এইখান থেকে লক্ষ্য করি, তাহলে আমার মনে হবে যেন এই রশ্মি দুটো এইখানে কোনো একটা জায়গা থেকে আসছে, অর্থাৎ এইখানটাতে প্রতিবিম্ব তৈরি হবে। এক্ষেত্রে বস্তুটার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, আমি যদি এখান থেকে দেখি মনে হবে যে বস্তুটার প্রতিবিম্ব দর্পণের পিছন দিকে তৈরি হয়েছে। এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় অসৎ প্রতিবিম্ব, যেটাকে পর্দায় ফেলা যাবে না। যেমন আমরা সাধারণ আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবি দেখতে পাই, সেই ছবিটি কিন্তু আদৌ তৈরি হয় না, সেই ধরনের প্রতিবিম্ব হচ্ছে অসৎ প্রতিবিম্ব। এক্ষেত্রেও সেই প্রতিবিম্বটা অসৎ তৈরি হবে। ঠিক আছে, দর্পণের পিছনে যখনই তৈরি হবে তখনই সেই প্রতিবিম্বটা অসৎ হবে। অসৎ হলেই সোজা হবে, দেখো প্রতিবিম্ব সোজা হয়েছে এবং আকারে বড় হয়েছে। বুঝা গেছে? এটাও খুব ইন্টারেস্টিং জিনিস। চলো, গোলীয় দর্পণের ক্ষেত্রে কীরকম প্রতিবিম্ব তৈরি হয়। গোলীয় দর্পণের ফোকাসটা এইখানটাই থাকে, একটু দূরে সরায়, এইখানটায় ফোকাস থাকে। মনে করো এখানে একটা বস্তু রেখেছি, ঠিক আছে, তাহলে একটা আলো এখানে পড়লো, সে কী করবে, সে এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে ফোকাস থেকে আসছে। তার মানে আমি যদি এটাকে যোগ করি তাহলে আলোটা এই দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, বক্রতা কেন্দ্রটা এইখানটায় আছে, তাহলে আমি বক্রতা কেন্দ্রগামী যে আলোটা সেটা যদি এইভাবে আঁকি, এটা হয়তো বক্রতা দিয়ে যেত, তাহলে এই রশ্মিটা এই দিক দিয়ে বেরিয়ে যাবে, যেখানে পড়বে সেখানেই বেরিয়ে যাবে, পিছন দিকে আলো যাবে না। তাহলে এই দুটোকে আলোকে যদি আমি পিছন থেকে দেখি, তাহলে আমার মনে হচ্ছে এইখানটাতে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, দর্পণের পিছনে তৈরি হয়েছে, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটা কিন্তু আকারে ছোট। তাহলে যদি উত্তল দর্পণ নিই, বস্তুকে যেখানেই রাখি না কেন, উত্তল দর্পণের পিছন দিকে প্রতিবিম্ব তৈরি হবে। এবং প্রতিবিম্বটা কীরকম হবে, প্রতিবিম্বটা পিছন দিকে তৈরি হয়েছে, অসৎ হবে এবং ছোট হবে। এই ছবিটা দেখলে বুঝতে পারবে এইটা হচ্ছে বস্তু এবং এইটা তার প্রতিবিম্ব। কী করে রাখলাম আশা করি বুঝতে পেরেছ। তাহলে তোমাদের কাজ কী থাকবে, তোমাদের কাজ থাকবে যে একটা ছক তৈরি করা। সেই ছকের মধ্যে একদিকে লিখবে বস্তুটাকে কোথায় রেখেছি, 2 নম্বর লিখবে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, 3 নম্বর প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কী, সোজা না উল্টো, ঠিক আছে, সেটা সৎ না অসৎ, বড় কে, এই সমস্ত লিখবে। আর ছবিটা অবশ্যই একবার করে প্র্যাকটিস করবে। আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে অসৎ বস্তু হয় মাঝে মাঝে, সেই অসৎ বস্তুর প্রতিবিম্ব কীরকম হয়। অসৎ বস্তু বলতে মনে করো এইটা একটা গোলীয় দর্পণ, ঠিক আছে, এটা একটা উত্তল দর্পণ, ঠিক আছে। অসৎ বস্তু মানে এমন আলো যেটা দর্পণটা না থাকলে এইখানটা গিয়ে হয়তো প্রতিবিম্ব তৈরি করতো, ঠিক আছে, এইখানটা গিয়ে ইমেজটা তৈরি করতো। এই ধরনের আলো মানে এই ধরনের বস্তুকে আমরা বলি অসৎ বস্তু। এটা যখন প্রতিফলন হবে তখন প্রতিফলনের পর এইখানে গিয়ে মিলিত হবে। বুঝা গেল? তাহলে এইটা হচ্ছে অসৎ বস্তুর ক্ষেত্রে। যদি গোলীয় দর্পণ যখনই হবে তখনই অসৎ বস্তু মানে এমন এক দুটো আলো যেটা একটা নির্দিষ্ট বিন্দু দিকে মিলিত হতো, কিন্তু প্রতিফলনের পর তারা অন্য একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এটা হচ্ছে উত্তলের ক্ষেত্রে, আর এটা করি অবতলের ক্ষেত্রে। ঠিক আছে, তা আশা করি বুঝতে পেরেছি। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবে, তাহলে
কনসেপ্টগুলো ঠিক হবে, যে কোথায় বস্তু রাখলে কোথায় তার প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে।